পরিবার হারা একটি মেয়ে যখন বহু বছর পর কাউকে ভালোবেসে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে, কিন্তু মিথ্যে একটা কেসে ফেঁসে গিয়ে যখন মেয়েটির স্বামীর 12 বছরের জেল হয়ে যায়, তখন মেয়েটি নতুন করে আবার পরিবার হারানোর যন্ত্রণা মেনে নিতে পারে না। তাই সে স্বামীকে জেল থেকে পালানোর মাস্টার প্ল্যান করে ফেলে। তার মাস্টার প্ল্যানের কাছে সমস্ত পুলিশ কি হার মানতে ব্যর্থ হয়, আর মেয়েটি কি তার স্বামীকে জেল থেকে বের করতে পারে, এ সবই জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখতে পাই রাতের অন্ধকারে একটি কার প্রচণ্ড গতিতে ছুটে আসছে। গাড়ির ভেতরে থাকা মেয়েটিকে ভীষণ ভীত আর চিন্তান্বিত দেখাচ্ছিল। সে কিছু একটা নিয়ে খুব ভয়ে আছে। এরপরই দেখি গাড়িটা একটা ফাঁকা জায়গায় থামিয়ে মেয়েটি গাড়ির ভেতর থেকে একটি লাশ টেনে হিঁচড়ে বের করে রাস্তার পাশে রেলিংয়ের সাথে বসিয়ে দেয়। এরপর দ্রুত করে সে ওখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়ে। এই ঘটনার রহস্য জানতে গল্প চলে আসে আরও 5 মাস আগে, ইংল্যান্ডের লিভারপুল শহরে, যেখানে গল্পের হিরো নাকল সচদেব ও তার স্ত্রী সাফি সচদেব এবং তাদের ছেলে আদিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। ওই সময় সাফি তার শ্বশুরের সাথে ভিডিও কলে কথা বলছিল। শ্বশুর ছেলে বউ নাতনিকে দেশে ফিরে আসতে বলে। অনেকদিন হলো তারা নিজের দেশ ইন্ডিয়ায় ফিরে আসে না। নাকুল বাবাকে জানায় স্ত্রী সন্তানকে নিয়ে অনেক খুশি আছে, তবে সামনে সামার ভ্যাকেশনের ছুটিতে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করব। এটা শুনে সবাই খুব খুশি হয়। এরপর নাকুলকে ওয়াশরুমে গিয়ে তাকে তার সমস্যার জন্য ইনসুলিন নিতে দেখতে পাই। নাকুল অফিসে যাওয়ার সময় সে তার ওভারকোট পরতে গিয়ে দেখতে পায় লাল রঙের দাগ লেগে আছে, কিন্তু সে বুঝতে পারে না কিভাবে লাগলো এটা। তাই সেটা পরিষ্কার করার জন্য সে ওয়াশরুমে যায়। ঠিক সেই সময় বাসায় কলিং বেল বেজে ওঠে। সাফি দরজা খুলতেই দুজন ডিটেকটিভ এসে বলে, আমি লিভারপুল পুলিশ, নাকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এখানে হইচই শুনতে পেয়ে নাকুল চলে আসলে নাকুলকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বলা হয় স্টেফেনকে খুনের অপরাধে তোমার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এটা শুনে নাকুল খুবই হতবাক হয়ে যায়। সে এর কিছুই জানে না। নাকুল বলে, আমি কিছুই করিনি, তারা নাকুলকে ধরে নিয়ে যাচ্ছিল। নাকুল স্ত্রীকে শুধু বলে, আমি কিছুই করিনি, তুমি তাড়াতাড়ি অনুর সাথে কথা বলো। নাকুলকে ধরে নিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন পরে সাফি আদিকে নিয়ে জেলখানায় যায় নাকুলের সাথে দেখা করতে। ভেতরে বসে নাকুলের জন্য তারা দুজন অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নাকুল বের হয়ে আসলে আদি দৌড়ে বাবার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আদি বাবাকে ভীষণ মিস করে। বাবাকে বলে, তুমি কি আজই বাড়ি ফিরে আসবে বাবা? নাকুল বলে, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। এই বলে তার মন ভুলানোর জন্য ছেলেকে একটা কাগজের ব্যাঙ দেয়। আদি তখন সেটা নিয়ে খেলতে থাকে। নাকুল সাফিকে জিজ্ঞাসা করে, আপিলের কি হলো? তখন সে জানায়, আমি প্রতিদিন লয়ার অনুর সাথে কথা বলছি, সে তার সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাকুল তখন সেদিনের ঘটনা খুলে বলে, সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। অফিস থেকে বের হয়ে খুব তাড়াহুড়া করে ফিরে আসার সময় একটা লোকের সাথে হঠাৎ ধাক্কা লাগে তার, কিন্তু লোকটার চেহারা সে দেখতে পায়নি। ওই লোকের সাথে ধাক্কা লাগার সময়ই তার কোটে রক্তের দাগ লেগেছিল, কিন্তু তার স্পষ্ট মনে আছে ধাক্কা লাগার সময় ওই লোকের কোটের একটা বোতাম ছিঁড়ে খুলে পড়েছিল। ওই বোতামটি যদি খুঁজে বের করতে পারে তাহলে হয়তো আমরা প্রমাণ করতে পারবো আসল খুনি কে। সাফি জিজ্ঞাসা করে, মেডিকেল টিম কি প্রতিদিন তোমার ডায়াবেটিস চেক করে যায়? নাকুল জানায়, হ্যাঁ, প্রতিদিন তারা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যায়। এরপর সাফি আবার অনুর সাথে দেখা করে এবং জানতে চায় স্পটে কোনো প্রমাণ মিলেছে কিনা, বোতামটি খুঁজে পেয়েছে কিনা, কিন্তু অনু জানায় সেখানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। নাকুলকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রমাণই নেই। সেদিন রাতে নাকুল যখন গাড়ি নিয়ে ফিরে আসছিল তখন নাকুলেরই এক সহকর্মী ওখানে স্টেফেনের লাশ পড়ে থাকতে দেখতে পায়। আর এই স্টেফেন হচ্ছে নাকুলেরই অফিসের বস। সেদিন আবার কাজ করার সময় বস নাকুলকে তার কাজের ত্রুটির জন্য তাকে বকেছিল। আর এই শত্রুতা থেকেই নাকুল হয়তো বৃষ্টি রাতে সিলিন্ডার দিয়ে স্টিফেনকে মেরে ফেলেছে, কারণ ওই সিলিন্ডারে নাকুলের হাতের ছাপ পাওয়া গেছে। সবকিছু মিলিয়ে নাকুলকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। এই কেসে সে হেরে যাবে। এ সবকিছু শুনে সাবি খুবই হতাশ হয়ে যায়। সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু সাবির দৃঢ় বিশ্বাস ছিল তার স্বামী খুন করেনি। নাকুল পরিপূর্ণ নির্দোষ, কিন্তু যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে খুন করার অপরাধে নাকুলকে আদালতে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 12 বছরের সাজা দেওয়া হয় তাকে।
এরই মধ্যে একদিন কারাগারের যে সিনিয়র কয়েদিরা আছে, যারা কারাগারের ভেতর রাজত্ব করে আর কি, তারা নাকুলের কাছে আসে এবং তাদের মধ্যে একজন নাকুলকে বলে রক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা সেল অভিযান চালানোর জন্য। এজন্য ড্রাগসের প্যাকেট নাকুলের কাছে 2 দিনের জন্য রাখতে বলা হয়। 2 দিন রেখে দাও। কিন্তু নাকুল এই অপরাধ করবে না। নাকুল নিতে অস্বীকৃতি জানায়। এরপরই দেখি হঠাৎ সাবির কাছে একটা ফোন আসে। ফোনে কিছু একটা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায়। সাবি খুব দ্রুত করে তখন হাসপাতালে চলে আসে। হাসপাতালে এসে সে তার স্বামীকে খুব মর্মান্তিক অবস্থায় দেখতে পায়। তাকে অনেক মারধর করা হয়েছে। কারাগারে নাকুল সাবির জন্য একটা চিঠি লিখছিল। ঠিক তখন ওই কয়েদিগুলো পেছন থেকে এসে তার মুখে কাপড় পেঁচিয়ে প্রচন্ড মারধর করে, কারণ সে তাদের ড্রাগস নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এই জন্য জেলখানায় চলতে হলে তাদের কথা মতোই চলতে হয়। যাই হোক, এরপর নাকুল স্ত্রীর হাতে তার লেখা চিঠিটা তুলে দেয়। সাবি দুঃখ ভরা মনে চিঠিটা নিয়ে বাসায় ফিরে আসে। তখন সে নাকুলের লেখা রক্তাক্ত চিঠিটা পড়ছিল। চিঠিতে লিখেছে, সাফি যেন নিজের যত্ন নেয় এবং ছেলের দেখাশোনা করে আমি ফিরে না আসা পর্যন্ত। আর অনুগ্রহ করে আমাকে ভুলে যেও না, তোমাকে অনেক ভালোবাসি। এসব পড়ে সাবি খুব ইমোশনাল হয়ে যায়। এত সব টেনশন নিয়ে সাবি রাতে ভালোভাবে ঘুমাতেও পারে না। তার এমন অবস্থায় সাবির এক প্রতিবেশী শিমরিন তার কাছে আসে এবং সাবিকে সে নিজের জীবনের কিছু দুঃখের কথা শেয়ার করে এবং সে তার খারাপ সিচুয়েশনগুলো কিভাবে মোকাবেলা করেছে সেটাও বলে। সবশেষে সাবিকে সে সাহস যোগায় এবং তাকে কখনই অসহায় হয়ে থাকার জন্য না করে, তাকে পরিস্থিতি মোকাবেলা করতে বলে। সাবি তার স্বামীকে ভীষণ ভালোবাসে। তার স্বামী নির্দোষ থাকা সত্ত্বেও অপরাধ না করেও জেল খাটতে হচ্ছে। সাবি তার স্বামীকে ছাড়া 12টি বছর কি করে একা থাকবে। তার পক্ষে নাকুলকে ছাড়া থাকা সম্ভব নয়। সে নাকুলকে জেল থেকে কিভাবে বের করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। তাকে এত সহজেই হাল ছাড়া যাবে না। এজন্য সাফি নিজের স্বামীকে জেল থেকে কিভাবে পালিয়ে আসা যায় সেটার পরিকল্পনা করে। কিন্তু এর জন্য যথেষ্ট রিসার্চের দরকার। তাই সাফি লাইব্রেরিতে এসে সেখানকার কম্পিউটারে এমন সব ব্যক্তিকে সার্চ করে যারা কিনা জেল থেকে পালিয়েছিল। জেল থেকে পালানো আসামিদের বেশ কিছু বইয়ের লিস্ট বের করে। সাফি লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে এবং সে সবগুলো বই পড়তে শুরু করে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো নোট করতে থাকে। বেশ কিছুদিন রিসার্চ করার পর সাফি জয়দেব পল নামের লেখা অফার দ্য ওয়াল নামের আরো একটা জেল পলাতক ব্যক্তির লেখা বই খুঁজে পায় এবং খুব ইন্টারেস্টিং ভাবে নাকুল যেই জেলে আছে সেই একই জেল থেকে পল পালিয়েছিল। তাই সাফি এই বইটা নিয়ে আরো ভালোভাবে পড়াশোনা করতে থাকে, রিসার্চ করতে থাকে, কারণ পল সম্পূর্ণ নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটা লিখেছে। পল 1999-এ গ্রেপ্তার হয়েছিল এবং 3 বছরের জেল হয়েছিল। কিন্তু পল জেলের খাঁচায় বন্দী থাকতে চায়নি, সে স্বাধীনতা খুঁজেছে। কারাগারে ফুড দিতে একটি গাড়ি আসতো প্রতিদিন, আর সে ওই গাড়িতেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং সে তার পরিকল্পনা অনুযায়ী কৌশলে ওই ফুডের গাড়িতেই জেল থেকে পালিয়ে বের হয়ে এসেছিল। পল 7 বার জেল থেকে পালিয়েছে। এরপর আমরা দেখতে পাই সাফি এই পল নামের ব্যক্তির অ্যাড্রেস খুঁজে বের করে। প্র্যাকটিক্যালি বোঝার জন্য তার সাথে সাফির দেখা করা দরকার। শহর থেকে বেশ দূরে একটি বাসায় আসে সাফি, যেখানে পল থাকে। কিন্তু এই বাসাটা একটি পরিত্যক্ত এবং ডেঞ্জার জোন বলে মনে হচ্ছিল, যেখানে কোনো মানুষ থাকে না, কেউ প্রবেশ করে না। আর এই বাসাতেই পল থাকে, কারণ সে একজন প্রাক্তন আসামি ছিল। যাই হোক, এসব উপেক্ষা না করে সাবি বাড়ির ভেতরে ঢুকে যায়। সে সময় আমরা বাসার ভেতরে পলকে দেখি। সে তখন নতুন বই লিখতে টাইপিং করছিল। আর ঠিক তখনই পল বাইরে থেকে সাফির ডাক শুনতে পায়। সাফি বলে, আমি আপনার লেখা বই পড়ি, আর আমি এটাও জানি আপনি বাসার ভেতরেই আছেন। কিন্তু পল কেন যেন তার সাথে দেখা দিতে চাচ্ছিল না। কিন্তু সাবিও নাছোড়বান্দা, দেখা না করে যাবে না। সাবি পলের সাথে দেখা করার জন্য সারা দিন সারা রাত ওখানেই অবস্থান করে। পল তখন খুবই আশ্চর্য হয়। এর জন্য পরদিন সকালবেলা পল সাবিকে তার রুমে নিয়ে আসে। সাবি তার জেলবন্দি জীবন সম্পর্কে জানতে চাইলে পল বলতে শুরু করে। তখন সাবি জানায়, আমি এসব বইয়ে পড়েছি, কিন্তু আমি আপনার কাছে এমন কিছু জানতে চাই যে এই বিষয়গুলো বইয়ে লিখেননি আপনি। তখন পল বলে, পৃথিবীর এমন কোনো জেল নেই যেখান থেকে পালানো যায় না, কিন্তু জেল থেকে পালানোটা খুবই কঠিন, আর পালানোর পর বাইরে টিকে থাকা আরো কঠিন, কারণ সবসময় দৌড়ের উপর থাকতে হয়, কারণ পুলিশ তোমাকে খুঁজতে শুরু করবে।
এর জন্য পালানোর পর কাছের মানুষজন আত্মীয় স্বজনের কাছে না গিয়ে প্রথমেই দেশ ছাড়তে হবে, যার জন্য প্রয়োজন হবে নকল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর। কিন্তু এসব কিছুর জন্য প্রচুর টাকার দরকার। কমপক্ষে 4-5 বছর বসে খাওয়া যাবে এই পরিমাণ টাকা হাতে রাখতে হবে। টাকা ছাড়া কিছুই করতে পারবে না। এই খেলায় টিকে থাকতে হলে টাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর পালানোর পর তোমাকে এমন সব জায়গা বেছে নিতে হবে যেটা পুলিশ কখনোই কল্পনা করবে না। কিন্তু সাভি বলে, আচ্ছা আপনি কিভাবে লাস্টবার ধরা পড়েছিলেন? পল বলে, কে বলেছে আমি ধরা পড়েছিলাম? আমি নিজে আত্মসমর্পণ করেছিলাম। পালানোর পর টিকে থাকতে হলে বাইরে একটা শক্তপোক্ত কারণ থাকা দরকার, যেই কারণটা সম্ভবত আমার ছিল না, তাই সে আবার জেলে ফিরে গিয়েছিল। সাভি উঠে যাওয়ার সময় জিজ্ঞাসা করে নকল ডকুমেন্ট সে কোথায় পাবে। তখন পল হোপ স্ট্রিট নামক লোকেশনের কথা বলে দেয়। আর এরই মাঝে মধ্যে পলের কথা মতো সাভি নিজের বাসার দেওয়ালে নিজের মতো করে মাস্টার প্ল্যান সাজিয়েছিল। এরপর সে নকল ডকুমেন্টসের জন্য হোপ স্ট্রিটে চলে আসে, যেখানে এসে সে দেখতে পায় এখানে দুনিয়ার সব অবৈধ কারবার চলে। সাভি এখানে আসার পর স্লিম জিমের সাথে দেখা করে এবং তাকে বলে 3টি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর দিতে হবে তাকে, এবং বলে এর জন্য আমি পর্যাপ্ত টাকা নিয়ে এসেছি। তখন জিম তাকে অনুসরণ করতে বলে। সাভি জিমকে বিশ্বাস করে তার সাথে যায়, কিন্তু জিম একটা গুলির ভেতর তাকে নিয়ে এসে টাকার ব্যাগ দিতে বলে। কিন্তু সাভি বলে আমার পাসপোর্ট। কিন্তু জিম ও তার বডিগার্ড মিলে টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং সাভিকে মারধরও করে। ঠিক তখন ওখানে পল চলে আসে। পল নিজেকে ডিটেকটিভ পুলিশ বলে পরিচয় দেয় সন্ত্রাসীদের কাছে। এরপর সে সন্ত্রাসী দুজনকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করে ফেলে। পল তখন সাভিকে জিজ্ঞাসা করে এত কিছু কার জন্য করছো? তখন সে নিজের স্বামী নাকুলের কথা জানায়। কারাগারে নাকুলের জীবন হুমকির মুখে। উকিল বলেছে নাকুলকে বের করার কোনো সুযোগ নেই, তাই সাভির কাছেও অন্য কোনো অপশন নেই নাকুলকে ছাড়া। কিন্তু পল বলে অপশন আছে। প্রথমত তুমি নিজ দেশ ভারতে ফিরে যাও, দ্বিতীয়ত কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাও, আর তৃতীয়ত আত্মহত্যা। তোমার জায়গায় আমি হলে সেকেন্ড অপশনটা বেছে নিতাম। কিন্তু সাভি বলে আপনি হয়তো কখনো প্রেম অনুভব করেননি, আর জেল থেকে পালানোর পর আপনার কোনো শক্ত কারণ ছিল না, তাই জেলে ফিরে গিয়েছিলেন। কিন্তু সাভির কাছে শক্তপোক্ত কারণ রয়েছে, তার ভালোবাসা নাকুল রয়েছে। সাভি শুধু বলে আমাকে প্লিজ পাসপোর্ট, লাইসেন্স এসব জোগাড় করে দিন। কিন্তু পল বলে তুমি টিকতে পারবে না, এর জন্য দুঃসাহসিকতা লাগবে, নিজেকে ক্রিমিনাল হতে হবে, কাউকে মেরে ফেলার প্রয়োজনও হতে পারে। আমি তো তোমাকে বারবার বাঁচাতে আসতে পারবো না, তাই তুমি বাড়ি ফিরে যাও। তখন সাভি পলের হাতে টাকা তুলে দেয় সবকিছু রেডি করার জন্য। সে হাল ছাড়বে না। আপনি তো 7 বার জেল থেকে পালিয়েছেন, আমাকে অন্তত একটিবার সুযোগ দিন। তখন পল টাকা হাতে নিয়ে বলে টাকা মনে হয় একটু বেশি আছে। সাফি জানায় হ্যাঁ, কারণ আপনি তো বারবার আমাকে বাঁচাতে আসবেন না, তাই নিজের আত্মরক্ষার জন্য তার একটা পিস্তল দরকার। এটা শুনে পল ইমপ্রেস হয় এবং তাকে আগামীকাল একটি জায়গায় দেখা করতে বলে। সাফি বাসায় আসার পর ছেলে আদি এসে মাকে ব্যান্ডেজ দেয়, কারণ সে আঘাত পেয়েছিল। তখন সাবির ছোটবেলার নাকুলের কথা মনে পড়ে যায়। নাকুল ও সে একই স্কুলে পড়তো। নাকুল মারামারি করে আঘাত পেয়েছিল, সেজন্য সাবি তাকে ব্যান্ডেজ দিয়ে সাহায্য করেছিল। এভাবেই তারা বড় হয়, দুজনের মধ্যে প্রেম হয়। কলেজে থাকতে নাকুল আবারও একদিন মারপিট করছিল। তখন সাফি মারামারি দেখে খুবই ভয় পেয়ে যায় নাকুলের জন্য। এর জন্য নাকুল সাফিকে কথা দেয় সে আর কখনো মারামারি করবে না। এরপর তারা একদিন বিয়ে করে। সুখে শান্তিতে সন্তান নিয়ে তারা জীবনযাপন করতে শুরু করে। যাই হোক, সাফিকে দেখতে পাই সে তার বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিয়েছে এবং পুরো বাড়ি বিক্রির জন্য সে একটা সাইনবোর্ড লাগিয়ে দেয় বাইরে, কারণ এই মুহূর্তে সাফির অনেক টাকার দরকার। কিন্তু ওখান দিয়ে আসার সময় ডিটেকটিভ পুলিশ আয়েশা এটা দেখতে পেয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে হঠাৎ বাসা বিক্রি করছে কেন। যাই হোক, এরপর দেখি সাফি পলের সাথে দেখা করতে লোকেশনে চলে আসে। পল তখন ছদ্মবেশে সাবির সাথে দেখা করতে আসে। পল এসে সাফিকে তার পাসপোর্ট, লাইসেন্স সহ ইন্স্যুরেন্স নম্বর, একটি পিস্তল হাতে উঠিয়ে দেয়। এরপর সে চলে যায়। সাফি বাসায় এসে অনেক রিসার্চ করে পুরো কারাগারের একটি ম্যাপ তৈরি করে নকুলকে বের করতে এবং স্টেপ বাই স্টেপ প্ল্যান সাজায়। কিন্তু বাসা বিক্রির জন্য সে এখনো কোনো ভাইয়ার খুঁজে পায়নি, কারণ এই খেলায় জিততে হলে প্রচুর টাকার দরকার। যাই হোক, সাফি তার প্ল্যান নিয়ে আবারও পলের সাথে দেখা করে।
পল আবারও ছদ্মবেশে আসে, কারণ সে এমনিতেই একজন পুরাতন দাগী আসামি। কোনো ধরনের রিস্ক সে নিতে চাচ্ছে না। সাভি কারাগারে ম্যাপ দেখিয়ে প্ল্যান শেয়ার করে, আমরা এভাবে কাজ করতে পারি। কিন্তু পল জানায়, আমরা নয়, শুধু তুমি। আমি সাহায্য করতে পারবো না, শুধু ফুটবল কোচের মতো তোমাকে সাইড লাইন থেকে দিক নির্দেশনা দেব। যা করার তোমাকেই করতে হবে। সাফি বলে, সবই যখন আমি করব তাহলে কেন এতদিন বিনামূল্যে সাহায্য করলেন? পল জানায়, জীবনে কোনো কিছুই বিনামূল্যে হয় না, সময় হলে একদিন ঠিকই বুঝতে পারবে। এদিকে জেলে আমরা নাকুলকে দেখতে পাই। সে তার পরিবারের কথা ভেবে জেলখানায় খুবই একাকিতে দিন পার করছিল। পল আবারও একদিন ডেলিভারি বয় সেজে সাবির কাছে আসে এবং তাকে বলে নাকুলের কোনো অসুখ আছে কিনা। তখন সে বলে, হ্যাঁ, ডায়াবেটিস। কিন্তু কেন? পল বলে, ডায়াবেটিসের জন্য সে কি হাইপার ক্যালিমিয়া নিয়ে থাকেন? কারণ হাইপার ক্যালিমিয়ার ঘাটতি হলে জেলে থাকা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নয়তো জীবন ঝুঁকিতে থাকে। পলের এই কথার মধ্যে সাবি নাকুলকে জেল থেকে বের করার উপায় পেয়ে যায়, কারণ নাকুল তাকে একবার বলেছিল প্রতিদিন মেডিকেল টিম তার ডায়াবেটিস চেক করে যায়, আর মেডিকেল রিপোর্টের মধ্যে যদি একবার হাইপার ক্যালিমিয়া দেখানো যায় তাহলে নাকুলকে হাসপাতালে শিফট করা হবে, আর ওই সুযোগটাই তাকে কাজে লাগাতে হবে। কিন্তু নাকুলের হাইপার ক্যালিমিয়া নেই, কিন্তু এটা রিপোর্টে শো করাতে হবে। পরদিন থেকেই সাফি জেলে আসা মেডিকেলের CLM গাড়িটি ফলো করতে থাকে, যেই গাড়ি করে প্রতিদিন কয়েদিদের জন্য প্রয়োজনীয় ঔষধ এবং রোগীর রিপোর্টগুলো ডেলিভারি করে যায়। বেশ কিছুদিন ফলো করার পর একদিন সাফি জেলে নাকুলের সাথে দেখা করতে যায়। ওই মুহূর্তে নাকুল সাফিকে জানায় আগামী 3 দিনের মধ্যে তাকে অন্য একটা জেলে ট্রান্সফার করা হবে। সাফি তখন খুব চিন্তিত হয়ে যায়, কারণ তার সব প্ল্যান এই জেলখানা ঘিরে। তাই নাকুলকে যদি অন্য জেলে ট্রান্সফার করা হয় তাহলে সাফির সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। তাই যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। কিন্তু সাফি নাকুলকে জানায় না নাকুলকে জেল থেকে পালানোর পরিকল্পনা করেছে সে। যাই হোক, শুরু হয়ে যায় 3 দিনের প্রথম দিন, যেখানে সাফি বাইরে থেকে CLM এর গাড়িটি ফলো করে। ড্রাইভার স্যাম্পল নিয়ে CLM ল্যাবরেটরিতে যায়। সাফি ওই সুযোগে গাড়ির ভেতর ঢুকে যায় এবং সেখান থেকে নাকুলের রিপোর্টটি খুঁজে বের করে মোবাইলে ছবি তুলে আবার ঠিক আগের জায়গায় রেখে দেয়। ড্রাইভার চলে আসার আগেই সাফি ওখান থেকে বের হয়ে আসে। এদিকে সাফি বাড়ি বিক্রির জন্য কাউকে খুঁজে পায় না, কারণ এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, কিন্তু তার প্রচুর টাকার দরকার। এখন সে কি করবে, কোথায় টাকা পাবে? তখন সে এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে ফেলে। রাতেই সাবি হোপ স্ট্রিটের সেই ক্লাবে চলে আসে। ক্লাবে প্রবেশ করে পিস্তল দিয়ে রক্স নামের একজনকে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চার্লসকে বলে, টাকার ব্যাগ কোথায়? টাকার ব্যাগ আমাকে দিয়ে দাও, নয়তো তাকে মেরে ফেলবো। কিন্তু চার্লস টাকা দেবে না। রক্স তখন মৃত্যুর ভয়ে টাকার ব্যাগ দেখিয়ে দেয়। সাফি তখন টাকার ব্যাগ হাতে নেয়, কিন্তু চার্লস রেগে গিয়ে রক্সকে গুলি করে বসে আর সাফির দিকে গুলি চালাতে থাকে। সাফি নিজের আত্মরক্ষার্থে অনিচ্ছাকৃতভাবেই গুলি চালিয়ে চার্লসকে মেরে ফেলে। ওই সময় সাফি টাকার ব্যাগ নিয়ে চলে যেতে নিলে রক্স সাফির কাছে সাহায্য চায়, আমাকে প্লিজ হাসপাতালে নিয়ে যাও, গুলি লেগেছে। সাফির রক্সের জন্য মায়া হয়, এজন্য রক্সকে গাড়িতে নিয়ে যেতে থাকে, কিন্তু রক্স গাড়ির ভেতরেই মারা যায়। এরপর সাফি ফাঁকা একটা জায়গায় গাড়ি থামিয়ে রাস্তার পাশেই রক্সের লাশ রেখে ওখান থেকে খুব ভীতসিত হয়ে গাড়ি নিয়ে দ্রুত কেটে পড়ে। সাফি সরাসরি পলের বাসায় চলে যায়। সে কখনোই ভাবেনি তার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে, তার দ্বারা মানুষ খুন হয়ে যাবে, এটা সে বিশ্বাসই করতে পারছে না। সবকিছু সে পলের সাথে শেয়ার করে। পল তাকে বলে আত্মরক্ষার্থে সবকিছু ন্যায়সঙ্গত। সাফি জানতে চায়, আপনি এখনো কি আমাকে শুধু একজন কোচ হিসেবে সাহায্য করবেন, নাকি প্লেয়ার হয়েও সাহায্য করবেন? পল বলে, আমি এখনো কোচ হিসেবেই সাহায্য করব, তবে প্রয়োজন হলে প্লেয়ার হয়েও সাহায্য করব। আর পলের এতটুকু সাহায্যই সাবির মনের মধ্যে সাহস যোগায়। এদিকে হোপ স্ট্রিটে চার্লসের মৃত্যুর খবর পুলিশ পেয়ে যায়। তখন পুলিশ বিষয়টা তদন্ত করতে নেমে যায়। বাইরেই পুলিশ সাবির গাড়ির একটা ভাঙা অংশ খুঁজে পায়, আর সেটা ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় দিন এসে সাফি নিজের গাড়ি ভেঙে যাওয়াতে অন্য একটি গাড়ি ভাড়া নিয়ে নেয় এবং সেদিন রাতে সে বাসায় বসে বসে নাকুলের একটি ফেক রিপোর্ট তৈরি করে, যেখানে হাইপার ক্যালিমিয়া অ্যাড করে দেয়। সাবি রাস্তায় এক ভিক্ষুকের সাথে দেখা করে এবং তাকে কিছু অর্থ প্রদান করে। তৃতীয় দিন চলে আসে। সাফিকে যা কিছু করার আজকের মধ্যেই করতে হবে, নইলে হয়তো সে আর কখনোই সাফিকে জেল থেকে বের করতে পারবে না। সাবি তৃতীয় দিন একটা ভিডিও রেকর্ড করে, যেখানে আমরা অনেক কিছুই জানতে পারি।
সাফি বলে, ভিডিওটি যারা দেখছো তারা এতক্ষণে জেনে যাবে আমি একজন ক্রিমিনাল। সাফি জানায় 12 বছর বয়সে সে পরিবার হারিয়েছিল। অনেক বছর পর যখন সে নতুন একটা পরিবার পেল, ঠিক এখন আবার সেই আগের মতোই তার পরিবারকে কেড়ে নেওয়া হচ্ছে, আর এটা সে কখনোই হতে দেবে না। এরপর পুরো ভিডিওটি প্রতিবেশী শিমরিনকে সেন্ড করে দেয়। সাবি বাসার ভেতর যেসব পরিকল্পনা চার্ট বানিয়েছিল এ সব কিছু ছিঁড়ে টুকরো টুকরো করে কালো ব্যাগে উঠিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। এরপর সাবি ছেলে আদিকে নিয়ে শিমরিনের বাসায় যায় এবং আদিকে তার কাছে রাখার জন্য বলে। সাবি জানায়, আমার যদি ফিরতে দেরি হয় তাহলে প্লিজ আদির খেয়াল রেখো। শিমরিন জানায়, আদিকে আমার সন্তানের মতো দেখাশোনা করব। যেটা শুনে সাবি ভরসা পায়। এরপর সাভি গাড়ি নিয়ে CLM হসপিটালে চলে আসে, যেখানে আগে থেকে পল ইলেকট্রিশিয়ান ছদ্মবেশে দাঁড়িয়েছিল। পল এবার প্লেয়ার হিসেবেই সাহায্য করছে সাভিকে। পল এখানকার তারগুলো কেটে বিচ্ছিন্ন করে দেয় যাতে করে কেউ যোগাযোগ করতে না পারে। এরপর যখন CLM গাড়ির ড্রাইভার গাড়ি রেখে ল্যাবে যায়, ঠিক ওই ফাঁকি সাভি নকল রিপোর্ট নিয়ে গাড়িতে প্রবেশ করে এবং নাকলের রিপোর্টটা বের করে নকল রিপোর্ট রেখে ওখান থেকে বের হয়ে আসে আসল রিপোর্টটা নিয়ে। এরপর সাভি CLM গাড়িটি ফলো করতে করতে জেলখানা পর্যন্ত যায়। CLM এর ড্রাইভার যখন কয়েদিদের রিপোর্টগুলো জেলের মেডিকেল টিমের কাছে দেয়, তখন ডাক্তার নাকলের রিপোর্টে অতিরিক্ত হাইপারক্যালেমিয়া দেখতে পায়, আর এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে। ডাক্তার তখন CLM ল্যাবে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার বিচ্ছিন্ন করে দেওয়াতে যোগাযোগ করতে পারে না। তখন ডাক্তার জানায়, নাকুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। পুলিশ তখন দ্রুত করে নাকুলকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়, কিন্তু নাকুল বুঝতে পারছিল না আমাকে নিয়ে হঠাৎ এমন করছে কেন তারা। আর এদিকে পুলিশ চার্লসের মৃত্যুর ইনভেস্টিগেশন করে বের করে ফেলেছে গাড়ির ওই ভাঙা অংশটি সাভির গাড়ির। আর সাভির হাজব্যান্ড নাকুলের কে যেহেতু আয়েশা ইনভেস্টিগেশন করছিল, এজন্য বিষয়টা পুলিশ আয়েশাকে জানায় এবং আয়েশাকে সাথে নিয়ে সাভির বাসায় আসে তদন্তের জন্য। কিন্তু আয়েশা তাকে বলছিল সাভি খুবই সহজ সরল একটা মেয়ে, সে কোনো অন্যায় করতে পারে না। কিন্তু বাসায় আসার পর যখন দেখতে পায় বাসা একদম ফাঁকা, তারা এটাও লক্ষ্য করে দেখে বাসার দেওয়ালে একটা চার্ট তৈরি করা হয়েছিল সাভি যে পরিকল্পনাগুলো সাজিয়েছিল সেটার। এসব দেখে তাদের সন্দেহ আরো বেড়ে যায়। তখন একজন পুলিশ বলে নাকুলকে এই মুহূর্তে লিভারপুল পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তখন বিষয়টা তাদের কাছে ঘোলাটে মনে হয়, এজন্য তারা দ্রুত করে হাসপাতালের দিকে যেতে থাকে। আর হাসপাতালে আমরা দেখতে পাই নাকুলকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আর বাইরে সাবি ভুয়া ডক্টর সেজে সুযোগের অপেক্ষায় ছিল। এরপর সাবি হাতে পিস্তল নিয়ে নাকুলের কেবিনে ঢুকে যায় এবং পুলিশকে পিস্তল দেখিয়ে ভয় দেখায়। নাকুল স্ত্রীকে দেখে বিশ্বাসই করতে পারছিল না সে এমন কিছু করবে। নাকুল বলে, কি করছো? তোমার জন্য আমরা দুজনেই মারা পড়বো। সাবি বলে, একদম ঠিক বলেছো, এই মুহূর্তে যদি পালাতে না পারি তাহলে আমরা দুজনেই মারা যাব। নাকুল তখন বুঝতে পারে সাবি তাকে নিয়ে পালানোর চেষ্টা করছে। এরপর পুলিশকে কেবিনে আটকে রেখে দুজনেই বের হয়ে পড়ে। এর মধ্যে আয়েশা ও তার টিম ক্যাবিনে চলে আসে, আর এই পরিস্থিতি দেখতে পেয়ে বোঝা যায় তারা মাত্রই পালিয়েছে। তখন পুলিশ দ্রুত ওখান থেকে বের হয়ে হাসপাতালে নাকুল ও সাবিকে খুঁজতে থাকে। আয়েশা নাকুলকে দেখেও ফেলে, তখন দ্রুত লিফটের মধ্যে উঠে যায়, কিন্তু আয়েশা চলে আসার আগেই লিফট বন্ধ হয়ে যায়। নাকুল স্ত্রীর সাথে রাগারাগি করতে থাকে, এরকম অন্যায়ভাবে সে কখনোই পালাতে চায়নি। কিন্তু সাবি ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? তখন নাকুল স্ত্রীর ভালোবাসা আবেগ বুঝতে পারে এবং সেও জানায় সাবিকে ছাড়া তার পক্ষেও থাকা সম্ভব নয়। তাই দুজন দুজনকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। যাই হোক, লিফট থেকে বের হয়ে হাসপাতালের বাইরে চলে আসে। দুজনে পালানোর সময় আয়েশা আবার তাদের দেখে ফেলে। আয়েশা তখন তার টিমদের বিষয়টা জানিয়ে দেয়। নাকুল ও সাফি ওখান থেকে সরাসরি স্টেশনে চলে আসে। আয়েশাকেও দেখতে পাই ফলো করতে করতে স্টেশনে চলে এসেছে। আয়েশা তাদের দুজনকে ট্রেনে উঠে যেতে দেখতে পায়। এরপর আয়েশা যখন ট্রেনে উঠে নাকুলের জ্যাকেট দেখে তাকে ধরতে যায়, তখন দেখে ওখানে অন্য কেউ, আর এই লোকটি হচ্ছে সেই ভিক্ষুকটি। এখানে বুঝতে পারি এই ভিক্ষুকটি সাবির পরিকল্পনার একটি অংশ ছিল। আয়েশা খেয়াল করে দেখে সাবি ও নাকুল তাকে ধোকা দিয়ে ট্রেন থেকে নেমে গেছে। স্টেশন থেকে বের হয়ে গাড়ি নিয়ে ছেলে আদিকে নেওয়ার জন্য শিমরিনের বাসায় চলে আসে, কিন্তু বাসায় এসে জানতে পারে শিমরিন বাসায় নেই। শিমরিনের মা জানায় আদিকে নিয়ে চিড়িয়াখানায়
ঘুরতে গেছে সে। ফোন করে যে যোগাযোগ করবে সেটাও পারছে না, কারণ শিমরিন ফোন বাসায় রেখে গেছে। এখন কি উপায়? দ্রুত সময়ের মধ্যে তো পালাতে হবে, দেশ ছাড়তে হবে। তখন গাড়ি নিয়ে তারা চিড়িয়াখানার দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথেই দেখে রাস্তায় পুলিশ গাড়ি থামিয়ে চেক করছে, কারণ অলরেডি সমস্ত জায়গায় সাভি ও নাকুলকে ধরতে ইনফর্ম করে দেওয়া হয়েছে। এজন্য তারা যেতে পারে না। ওই মুহূর্তে সাভি পলকে টেক্সট মেসেজ করে বিষয়টা জানিয়ে দেয়। এরপর সাভি গাড়ি ব্যাক করে একটি জায়গায় এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু এই সময়ের মধ্যে দেখতে পাই আয়েশা সাবির বাসার নিচে এসে ডাস্টবিন থেকে ওই কালো ব্যাগটি উদ্ধার করে, যেখানে সাভির সমস্ত পরিকল্পনা সাজানো ছিল। আয়েশা অফিসে ফিরে এসে কাগজগুলো জোড়া লাগাতে থাকে পরিকল্পনাগুলো বোঝার জন্য। এদিকে গাড়িতে বসে নাকুল ও সাভি ভীষণ টেনশনে ছিল। কিছুক্ষণের মধ্যে পল আদিকে আইসক্রিমের গাড়িতে করে নিয়ে আসে। চিড়িয়াখানায় গিয়ে শিমরিনের কাছ থেকে নিয়ে এসেছে সে, তবে পল জোকার সেজেছিল। নাকুল ও সাভি আদিকে পেয়ে খুশিতে ইমোশনাল হয়ে যায়, কিন্তু টেনশনের বিষয় হচ্ছে পুলিশ তাদের খুঁজছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা রাস্তা পার হবে। তখন পল তাদের একটা আইডিয়া দেয়। পল তার আইসক্রিমের গাড়িতে তাদেরকে উঠিয়ে নিয়ে যেতে থাকে। এরপর দেখি রাস্তায় পুলিশ গাড়ি থামিয়ে নাকুলকে খুঁজছে। আইসক্রিমের গাড়ি যখন চেকপোস্টে এসে যায়, তখন পুলিশ গাড়ি চেক করে দেখতে পায় সেখানে শুধু আইসক্রিম রয়েছে। এরপর পুলিশ গাড়িটি ছেড়ে দেয়। পল গাড়ি নিয়ে দূরে নিরাপদ জায়গায় আসার পর তাদেরকে ভেতর থেকে বের হতে বলে। এখন আর কোনো বিপদ নেই। পল তাদের জন্য যা করলো, সাভি এর জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবে তার কাছে। তাই সে ইমোশনাল হয়ে পলকে জড়িয়ে ধরে। ওই মুহূর্তে সাভি পলের কাছে জানতে চায়, আপনি বলেছিলেন কোনো কিছু বিনামূল্যে হয় না, ফ্রিতে হয় না, তাহলে আপনি কেন আমাকে ফ্রিতে সাহায্য করলেন? তখন পল জানায় দুটি কারণ। এক হচ্ছে তুমি আমার পরবর্তী বইয়ের বেস্ট সেলারের গল্প দিয়েছো। পল তাদের এই কাহিনী নিয়ে আরো একটা বই লিখবে। আর দ্বিতীয়ত হচ্ছে জেল থেকে পালানোর পর আমি কখনো স্বাধীনতা অনুভব করতে পারিনি, কিন্তু তোমাকে সাহায্য করতে গিয়ে আমি স্বাধীনতা অনুভব করতে পেরেছি। পল বলে, আচ্ছা সাভি, এটা তোমার কেমন নাম আবার? তখন সাভি তার পুরো নাম জানায়। তার পুরো নাম হচ্ছে সাবিত্রী সুজদেব। তখন সাভি পলকে বিদায় জানিয়ে পরিবার নিয়ে এয়ারপোর্টে যায়। তাদের খুব শীঘ্রই পালাতে হবে, কিন্তু এই সময়ের মধ্যে আয়েশা ও তার টিম সাভির বানানো পরিকল্পনা বুঝে ফেলে। তাই আর একটুও দেরি না করে তারাও এয়ারপোর্টের দিকে রওনা করে। এয়ারপোর্টে প্রবেশ করার পর খুব সফলভাবেই সমস্ত সিকিউরিটি পাসপোর্ট চেক পার করে ফেলে। তারা নাকুল ও সাবির ভুয়া পাসপোর্ট ডকুমেন্ট ধরতেই পারে না। এখানে ভাগ্য তাদের পক্ষে ছিল, ভাগ্যের জোরে তারা পার পেয়ে যায়। এরপর তারা ফ্লাইটে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এয়ারপোর্টে পৌঁছে যায়। তারা এসে সিরিয়ালে সবাইকে চেক করেও নাকুলদের খুঁজে পায় না। তারাও খুবই আপসেট হয়ে যায়। ফ্লাইট তো এখনো ছাড়েইনি, তাহলে তারা কোথায় হারিয়ে গেল? হতাশ হয়ে তারা বাইরে আসে। ওই মুহূর্তে আয়েশা এয়ারপোর্টে জাহাজে ট্রাভেল ট্যুরিস্টের ফেরি দেখতে পায়। আয়েশা বুঝতে পারে তাদের ফ্লাইটে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না, আর সে বিশাল একটা মিস্টেক করে ফেলেছে। এই ফেরির কথা তার চিন্তার মধ্যে ছিলই না। এরপর আমরা দেখতে পাই নাকুল পরিবার নিয়ে ফেরিতে উঠে যায়। তারা ফেরিতে করে পালিয়ে যাবে। ফেরি 6 নটিক্যাল মাইল দূরে চলে যায়। তার মানে তারা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ফেরি অনেক দূরে চলে এসেছে। পুলিশ আর কখনোই ধরতে পারবে না। এর জন্য তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা অসম্ভব একটা কাজকে সম্ভব করে ফেলেছে। তারা এখন লিভারপুল থেকে আয়ারল্যান্ডে চলে যাচ্ছে। মূলত সাবি আগে থেকেই জানতো তারা পালানোর পর পুলিশ সমস্ত ছোট বড় ক্লু খুঁজে বের করবে, আর সে ইচ্ছে করেই তার প্ল্যানগুলো ডাস্টবিনে ছিঁড়ে ফেলেছিল। এটা তার পরিকল্পনার একটা অংশ ছিল, আর সে কারণেই পুলিশ এই পরিকল্পনা বুঝতে অনেক সময় নিয়েছে। এবং সে ইচ্ছে করেই তার পরিকল্পনার মধ্যে এয়ারপোর্টের নামটা উল্লেখ করেছিল, যাতে তারা এয়ারপোর্টে খোঁজাখুঁজি করে সময় নষ্ট করে। এবং সাবির প্ল্যানগুলো কাজেও লেগে গেছে। যাই হোক, এরপর দেখি আয়েশা সাবির বুদ্ধির কাছে হেরে গিয়ে সাবির পুরনো কথাগুলো গুরুত্বের সাথে রিয়ালাইজ করে। আয়েশা তার সহকারীকে নিয়ে নাকুলের বস মার্ডারের স্পটে যায়, যেখানে সে খুন হয়েছিল। সাবি আয়েশাকে বলেছিল ক্রাইম স্পটে একটি বোতাম খোঁজ করতে, কারণ ওখানে আসল ক্রিমিনালের বোতাম ছিঁড়ে পড়েছিল, যেটা খুঁজে পেলে হয়তো নাকুল খুনির আসামি হতো না। আয়েশা এটা জানতো যে সাবির পুরোপুরি বিশ্বাস ছিল নাকুল সম্পূর্ণ নির্দোষ ছিল। সেদিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই আয়েশা ওই স্থানটিতে পানি ঢেলে দেয়। পানি গড়িয়ে গড়িয়ে ম্যানহোলের ঢাকনা দিয়ে গড়িয়ে যায়। তখন আয়েশা ঢাকনা খুলে দেখার চেষ্টা করে।
টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে দেখতে পায় ভেতরে এক চিপার মধ্যে বোতাম আটকে রয়েছে। আর এই বোতামটি হচ্ছে আসল মার্ডারের কোর্টের বোতাম, যেটা নাকুলের সাথে ধাক্কা খেয়ে ছিঁড়ে পড়েছিল ওখানে। আয়েশা তখন বুঝতে পারে নাকুল সত্যিই নির্দোষ ছিল। আর ফ্ল্যাশব্যাকে ওই রাতের আসল ঘটনাও দেখানো হয়। মার্ডারার স্টেফেনের মাথায় আঘাত করে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার সময় নাকুলের সাথে ধাক্কা খায়। আর তখনই মার্ডারারের স্পর্শে তার কোর্টে রক্ত লেগে গিয়েছিল। আর যেই সিলিন্ডার দিয়ে আঘাত করেছিল সেটা নাকুল পড়ে থাকতে দেখতে পেয়ে নাকুল সিলিন্ডারটা উঠিয়ে আবার ঠিক আগের জায়গায় রেখে দেয়, যার জন্য সিলিন্ডারের মধ্যে তার হাতের ছাপ পড়ে গিয়েছিল। আর এভাবেই নাকুল অপরাধ না করেও অপরাধী হতে হয়েছিল। এরপর ঠিক 1 মাস পর নাকুলের বাবার বাসায় একটা লেটার আসে। নাকুলের বাবা লেটারটি খুলে দেখতে পায় তার ছেলে বুলগেরিয়াতে একটা বাসা করেছে, যেটা দেখে বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়। এর মানে নাকুল পরিবার নিয়ে ওখানে সেটেল হয়ে গেছে, সে এখন সম্পূর্ণ নিরাপদ। এর পরের দৃশ্যেই দেখি লিভারপুল পুলিশ পলের ঠিকানা বের করে তার বাসায় পলকে অ্যারেস্ট করতে যায়। ওই মুহূর্তে পল সাভি ও নাকুলের পুরো ঘটনাকে কেন্দ্র করে বই লিখে শেষ করে। আর এই বইটা ডেফিনেটলি পলের লেখা বেস্ট সেলার বই হবে। লেখা শেষ করে পল নিজ ইচ্ছায় পুলিশের কাছে খুশি মনে ধরা দেয়। নিজেকে পুলিশের কাছে সে সমর্পণ করে, কারণ এটা তার কাছে খুব স্বাভাবিক একটা বিষয়। সে আবারও কোনো না কোনো ভাবে জেল থেকে পালাবে। পল তার লেখা এই বইয়ের নাম দেয় সাবিত্রী। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।